বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গড়ে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বল এর একটা অংশ, নিউটনের গতির তৃতীয় সূত্র হতে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্রমাণটা করার চেষ্টা করব। তো এর আগে আমাদের জেনে নিতে হবে নিউটনের গতির তৃতীয় সূত্রটা আসলে কি এবং ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা কি। নিউটনের গতির তৃতীয় সূত্রটা হচ্ছে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আর ভরবেগের সংরক্ষণশীলতা নীতি হচ্ছে দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ হয় তবে সংঘর্ষের পূর্বে তাদের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে তাদের মোট ভরবেগ একই থাকবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। তাহলে আমরা আজকে দেখার চেষ্টা করব নিউটনের গতির তৃতীয় সূত্র হতে এই ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা আসলে কিভাবে পাওয়া যায়। তার জন্য আমরা ধরে নিব m1 এবং m2 ভরের দুটা বস্তু। ধরে নিলাম m1 ভরের একটা বস্তু যে হচ্ছে u1 বেগে গতিশীল, আর একই পথে m2 ভরের একটা বস্তু যে হচ্ছে u2 বেগে গতিশীল। m1 এবং m2 ভরের বস্তু একই পথে দুটি যথাক্রমে u1 ও u2 বেগে গতিশীল। যদি m1 ভরের বস্তুর বেগ u1, m2 ভরের বস্তুর বেগ u2 অপেক্ষা বেশি হয় তবে একটা সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। সংঘর্ষের সময় ধরে নিলাম m1 ভরের বস্তুর m2 ভরের বস্তুর উপর ক্রিয়া বল F1 এবং m2 ভরের বস্তুর m1 ভরের বস্তুর উপর প্রতিক্রিয়া বল F2, এবং সংঘর্ষের পর তারা ভিন্ন ভিন্ন বেগে একই পথে চলতে শুরু করলো। ধরি m1 ভরের বস্তুর বেগ v1 সংঘর্ষের পর এবং m2 ভরের বস্তুর বেগ v2। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম যে ধরি m1 ও m2 ভরের দুটি বস্তু যথাক্রমে u1 ও u2 বেগে একই দিকে গতিশীল। u1 গ্রেটার দেন u2 হলে, অর্থাৎ m1 ভরের বস্তুর আদিবেগ যদি m2 ভরের বস্তুর আদিবেগ অপেক্ষা বেশি হয় তবে একটা সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। u1 গ্রেটার দেন u2 হলে তাদের মধ্যে সংঘর্ষ হবে। ধরে নিই সংঘর্ষের সময় m1 ভরের বস্তুর m2 ভরের বস্তুর উপর ক্রিয়া বল F1। তাহলে m1 ভরের বস্তুর m2 ভরের বস্তুর উপর ক্রিয়া বল F1 এবং m2 ভরের বস্তুর m1 ভরের বস্তুর উপর প্রতিক্রিয়া বল F2। আমরা জানি ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল একই সময়ব্যাপী ক্রিয়া করে, অর্থাৎ কোন একটা বস্তুর উপর ক্রিয়া বল যতটুকু সময় ক্রিয়া করবে ওই বস্তুটা অপর বস্তুর উপর ঠিক ততটুকু সময়ব্যাপী প্রতিক্রিয়া বল সৃষ্টি করবে। তাহলে যেহেতু ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল সমান সময়ব্যাপী ক্রিয়া করে তাহলে এই ক্ষেত্রে F1 এবং F2 একই সময়ব্যাপী ক্রিয়া করবে। আর ধরে নিলাম এই সময়কালটা হচ্ছে t। তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের সময়কাল t, এবং সংঘর্ষের পর তারা ভিন্ন ভিন্ন বেগে, অর্থাৎ m1 ভরের বস্তু v1 বেগে এবং m2 ভরের বস্তু v2 বেগে চলতে শুরু করলো। তাহলে সংঘর্ষের পর তাদের বেগ অর্থাৎ শেষ বেগ যথাক্রমে v1 ও v2, এবং এখানে ক্রিয়া প্রতিক্রিয়া বলের ফলে প্রথম বস্তুর ত্বরণ a1, দ্বিতীয় বস্তুর ত্বরণ হলো a2। তাহলে এবং ত্বরণ আমরা ধরে নিতে পারি a1 ও a2। তাহলে আমরা ধরলাম যে m1 এবং m2 ভরের দুটো বস্তু একই পথে গতিশীল। m1 ভরের বস্তুর বেগ অর্থাৎ আদিবেগ u1, m2 ভরের বস্তুর বেগ অর্থাৎ আদিবেগ u2। যদি u1 গ্রেটার দেন u2 হয়, অর্থাৎ m1 ভরের বস্তুর আদিবেগ m2 ভরের বস্তুর আদিবেগ অপেক্ষা বেশি হয় তবে একটা সময় পর তাদের মধ্যে সংঘর্ষ হবে। সংঘর্ষের সময় ধরে নিলাম m1 ভরের বস্তুর
m2 ভরের বস্তুর উপর ক্রিয়া বল F1 এবং m2 ভরের বস্তুর m1 ভরের বস্তুর উপর প্রতিক্রিয়া বল F2। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল একই সময়ব্যাপী ক্রিয়া করে, তাই এই সময়কালটা ধরে নিলাম আমরা টি। এবং সংঘর্ষের পর তারা ভিন্ন ভিন্ন বেগে চলতে শুরু করলো। ধরে নিলাম m1 ভরের বস্তুর বেগ অর্থাৎ শেষ বেগ v1 এবং m2 ভরের বস্তুর বেগ অর্থাৎ শেষ বেগ হচ্ছে v2। এবং ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের ফলে তাদের সৃষ্ট ত্বরণ যথাক্রমে a1 ও a2। তাহলে আমরা নিউটনের তৃতীয় সূত্র অনুসারে এখান থেকে লিখতে পারি যে প্রত্যেকটা ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এখানে ক্রিয়া বল ছিল F1 আর প্রতিক্রিয়া বল ছিল F2, তার মানে F1 এবং F2 সমান, কিন্তু তাদের দিকগুলো হচ্ছে পরস্পর বিপরীত। তাহলে F1 সমান কি লিখতে পারি আমরা? মাইনাস F2 লিখতে পারি। আর আমরা জানি বল F সমান হচ্ছে ma, তাহলে F1 সমান লিখতে পারি হচ্ছে m1, তার ত্বরণ ছিল a1 অর্থাৎ m1 a1 মাইনাস F2 সমান লিখতে পারি হচ্ছে m2 a2। আর আমাদের জানা আছে ত্বরণ a সমান হচ্ছে v মাইনাস u বাই t, তাহলে আমরা এখান থেকে a1 সমান লিখতে পারি v1 মাইনাস u1, আর সময়কাল ছিল t, তাহলে বাই t ইকুয়াল মাইনাস m2। a2 এর জন্য লিখতে পারি আমরা v2 মাইনাস u2 বাই সময়কাল t। তাহলে আমরা এখান থেকে পেলাম যে m1 ইন্টু v1 মাইনাস u1 বাই t ইকুয়াল মাইনাস m2 ইন্টু v2 মাইনাস u2 বাই t। তাহলে এখানে আমরা এখন কি করব, এই m1 কে v1 মাইনাস u1 সবটার সাথে গুণ করে দেব। m1 একবার v1 এর সাথে গুণ করব, m1 v1 এর সাথে গুণ করলে হবে m1 v1, এই m1 গুণ হবে মাইনাস u1 এর সাথে, তখন হয়ে যাবে মাইনাস m1 u1 বাই t। ডান পাশে কি আছে, এই মাইনাস m2 v2 এর সাথে একবার গুণ করব, তাহলে মাইনাসের m2 v2, এই মাইনাস m2 একবার মাইনাস u2 এর সাথে গুণ করব, তখন মাইনাস মাইনাস গুণ হয়ে যাবে প্লাস m2 u2, নিচে আছে t। যেহেতু সময়কাল সমান ছিল, তার মানে t এর মান পরস্পর সমান, আমরা উভয় পক্ষ থেকে t বাদ দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল মাইনাস m2 v2 প্লাস m2 u2। আমরা যদি এই মাইনাস m1 u1 কে বাম পক্ষ থেকে এখন সরাইতে চাই, মাইনাস m1 u1 কে সরানোর জন্য কি করতে হবে, উভয় পক্ষে m1 u1 যোগ করতে হবে। আমরা যখন যোগ করব তখন বাম পক্ষে মাইনাস m1 u1 এবং প্লাস m1 u1 ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু এই m1 v1। আর ডান পাশে কি হয়ে যাবে, m1 u1 যোগ হয়ে যাবে। আর এই মাইনাস m2 v2 কে যদি আমরা ডান পক্ষ থেকে অপসারণ করতে চাই, তাহলে উভয় পক্ষে কি করতে হবে, m2 v2 যোগ করতে হবে। অর্থাৎ আমরা যদি সহজভাবে বলি, এই মাইনাসের m2 v2 বাম পাশে নিয়ে আসবো, তখন আমরা পাবো হচ্ছে প্লাসের m2 v2, আর এই মাইনাসের m1 u1 যদি আমরা ডান পাশে নিই, তাহলে পাবো কি আমরা প্লাসের m1 u1। তাহলে যে m1 u1 প্লাস m2 u2 পেলাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, যে m1 u1 প্লাস m2 u2 সমান হচ্ছে m1 v1 প্লাস m2 v2। এটাই মূলত হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আমরা একটু দেখি কিভাবে এটা ভরবেগের সংরক্ষণশীলতা নীতি হয়। আমাদের জানা আছে যে ভরবেগ p ইকুয়াল টু হচ্ছে mv, অর্থাৎ বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। তাহলে আমরা এখানে কি পেলাম, m1 u1, m1 ছিল প্রথম বস্তুর ভর, u1 ছিল প্রথম বস্তুর আদিবেগ। তাহলে প্রথম বস্তুর ভর দ্বারা প্রথম বস্তুর আদিবেগকে যখন গুণ করলাম, আমরা পেলাম হচ্ছে প্রথম বস্তুর আদি ভর বেগ। m2 ছিল হচ্ছে দ্বিতীয় বস্তুর ভর, আর u2 ছিল দ্বিতীয় বস্তুর আদিবেগ। তাহলে m2 u2 মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ। তাহলে m1 u1 হচ্ছে প্রথম বস্তুর আদি ভরবেগ, m2 u2 হচ্ছে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ। যদি দুটাকে আমরা যোগ করি, তাহলে পাচ্ছি কি, বস্তু দুটার সংঘর্ষের পূর্বের অর্থাৎ আদি ভরবেগের সমষ্টি। এরপর সংঘর্ষের পরে বেগ ছিল v1 প্রথম বস্তু, দ্বিতীয় বস্তুর ছিল v2। তাহলে m1 v1, m হচ্ছে ভর, v1 হচ্ছে বেগ অর্থাৎ শেষ বেগ। তাহলে m1 v1 হচ্ছে প্রথম বস্তুর শেষ ভরবেগ, আর m2 দ্বিতীয় বস্তুর ভর, v2 হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ। তাহলে m2 v2 হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তাহলে m1 v1 প্রথম বস্তুর শেষ ভরবেগ, m2 v2 দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। মাঝখানে পেলাম কি আমরা, যোগ, যোগ অর্থাৎ সমষ্টি। তার মানে দুটা বস্তুর শেষ ভরবেগের সমষ্টি। তাহলে এই m1 u1 প্লাস m2 u2 হচ্ছে দুটো বস্তুর সংঘর্ষের পূর্বের মোট ভরবেগের সমষ্টি, এবং m1 v1 প্লাস m2 v2 হচ্ছে দুটি বস্তুর সংঘর্ষের পরের মোট ভরবেগের সমষ্টি। মাঝখানে কি পেলাম আমরা, সমান। অর্থাৎ এখান থেকে বলতে পারি কি, যে দুটি বস্তুর সংঘর্ষের পূর্বের মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের মোট ভরবেগ হচ্ছে পরস্পর সমান। এটাই ছিল হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি।